আজ আহসানের সাথে আমার 2 বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। এই যে সামনে ডিভোর্স পেপার রাখা, হাতে আমার কলম। এক পলক আহসানের দিকে তাকালাম, ভাবলাম এই বুঝি সে আমার হাত ধরে বলবে, শুনোই না, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, চলো নতুন করে শুরু করি সব। বলেই বুকে জড়িয়ে নিবে। কিন্তু না, আহসান চুপচাপ বসে আছে, যেন অপেক্ষায় আছে যে কখন আমি সাইন করব আর সে চূড়ান্তভাবে মুক্তি পাবে আমার থেকে। হুট করে দেখি আহসানের ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম উপমা ফোন দিয়েছে, ওর কলিগ আর হবু বউ সেই। আহসান ফোন কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল তাড়াতাড়ি সই দিতে, তার জরুরি কাজ আছে। আমি হালকা ম্লান হেসে কাপা কাপা হাতে শেষ পর্যন্ত সাইন দিয়েই দিলাম। ভালোবেসে অবশেষে ঠকে গেলাম আমি। বাসায় এসে সরাসরি নিজের ঘরে যেয়ে দরজা লাগিয়ে বালিশে মুখ চেপে কান্না করা শুরু করলাম। কি দোষ ছিল আমার? সে নিজেই তো আমার জীবনে এসেছিল। আমার জীবনের 8টি বছর তাকে দিয়ে পাগলের মতো ভালোবেসেছি। বিনিময়ে কি পেয়েছি? তাচ্ছিল্য, প্রতারণা। কাঁদতে কাঁদতে ফিরে গেলাম অতীতে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, দেখতে শ্যাম বর্ণের আর মায়ায় ভরপুর চেহারা, আর আমার হরিণী চোখ যেন মায়ার আরেক কারখানা। এই জন্যই তো বাবা নাম রেখেছিল সুনয়না। যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়তে বাধ্য। হলো তাই। নবীন বরণের বাসন্তী রঙের শাড়ি পরে নৃত্য পরিবেশন করেছিলাম। সেই এক দেখায় আমার প্রেমে পাগল হলো আমাদের কলেজেরই 2য় বর্ষের সিনিয়র ভাই আহসান। এলাকার সবচেয়ে প্রাচীন আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ায় প্রেমে টেমে জড়ানোর কোনো সাহস বা ইচ্ছা কোনোটাই ছিল না। আহসান ভাইকে বারবার প্রত্যাখ্যান করার পরেও সে আমার পিছে লেগেছিল। এমনও হয়েছে যে বৃষ্টির জন্য কলেজে যায়নি। হঠাৎ ব্যালকনিতে যেয়ে দেখি যে আহসান ভাই নিচে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আমাকে এক পলক দেখবে বলে। এভাবে তার পুরো 2 বছর চেষ্টার পর আমিও হার মেনেছিলাম। এইচএসসির পর তার প্রেমের আহ্বান গ্রহণ করেছিলাম। এই তো, এইভাবেই আমাদের শুরুটা। দেখতে দেখতে জীবনের 4টা রঙিন বছর কাটালাম। আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল আহসানের মা আর বোনেরা। মিনু রিনুকে নিজের আপন বোন মনে হতো সবসময়। এইভাবেই আমার অনার্স কমপ্লিট হলো। ততদিনে আহসানও একটা প্রাইভেট কোম্পানিতে জবে ঢুকেছে। অন্য 10টা পরিবারের মতো আমার পরিবারও বিয়ের চাপ দিতে শুরু করলো। আহসান শোনা মাত্রই সেই জন্যই ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় হাজির হয়েছিল। আমার বাবা চাচারা কোনোভাবেই যখন রাজি হচ্ছিল না, তখন আহসান আমার বাবার পা ধরে কেঁদেছিল। আমাকে ছাড়া নাকি সে মরে যাবে। বাবার মন গলেছিল সেদিন। তারপর এলো আমাদের অতি অনাকাঙ্ক্ষিত বিয়ের দিন। আমার জীবনের সবচেয়ে সুন্দর হতে যাচ্ছিল সেটি। কিন্তু বিধিবাম কে জানতো সেই বিয়ের দিন থেকেই যে আমার জীবনে কষ্টের সূচনা হয়েছিল। সেদিন বিয়ের আসরে কালো ভয়ঙ্কর ঝড়ের ন্যায় আগমন ঘটেছিল আমার ছোট বোন শিমুলের। আমরা 2 বোন, আমি সুনয়না আর আমার ছোট বোন শিমুল, যে আমার চেয়ে 4 বছরের ছোট। আমি শ্যামবর্ণ আর শিমুল ছিল দুধে আলতা গায়ের রং। সহজ ভাষায় চোখ ধাঁধানো সুন্দরী শিমুল। একই মায়ের গর্ভে জন্মেও পরেও আমি পেয়েছি বাবার বংশের শ্যামবর্ণ আর শিমুল পেয়েছে মায়ের বংশের চোখ ধাঁধানো রূপ। এই নিয়ে ছোটবেলা থেকেই পাড়া প্রতিবেশীদের কটু বাক্যের শিকার আমি। 2 বোন পাশাপাশি দাঁড়ালেই শুরু হয়ে যেত তুলনা। সেসব আমার কাছে ট্রমার মতোই। শিমুলের যখন 12 বছর বয়স, তখন তার এই চোখ ধাঁধানো রূপই তার কাল হয়ে দাঁড়ায়। বড় চাচার মেয়ে পদ্ম আপির নেশাখোর দেবরের চোখ পড়ে শিমুলের মতো বাচ্চার উপর। আপির দেবর জীবানের তখন 19 বছর বয়স। লেখাপড়া না করে এলাকায় গুন্ডাগিরি করে বেড়াইতো। শুনেছিলাম এই অল্প বয়সেই বিভিন্ন ক্রাইমের সাথে জড়াইছে, কিন্তু টাকার জোরে বেঁচে ফিরেছে বারবার। জীবান প্রতিদিনই শিমুলকে রাস্তায় বিরক্ত করত, কিন্তু মেয়ের শ্বশুরবাড়ির লোক বলে বাসায় কেউ কিছু বলতেও পারছিল না। কিন্তু যেদিন বাবা চাচারা দুলাভাইকে বলে, সেদিন বড় দুলাভাই নাকি বাসায় অনেক মেরেছিল জিমানকে। রাগের বশে জিমান শিমুলকে কিডন্যাপ করার চেষ্টা করে। সৃষ্টিকর্তার দয়ায় সে যাত্রায় শিমুল বেঁচে যায়। এরপর বাবা মা আর দেরি না করে শিমুলকে কানাডায় ছোট চাচার বাসায় পাঠিয়ে দেয়। শিমুল এতদিন তাদের সাথে কানাডায় থাকতো। বাংলাদেশে এসেছে আমার বিয়ের উপলক্ষে। বিয়ের আসরে যখন শিমুল এক ঝাঁক মেয়ে নিয়ে খিলখিল করে হাসতে হাসতে ভেতরে ঢুকেছিল, সেদিন অনুষ্ঠানের সব মেহমান বউকে রেখে বউয়ের ছোট বোনের দিকে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাচ্ছিল। সেই শিমুল নামক
ডানা কাটা পরে সেদিন আহসানেরও দৃষ্টি কেড়েছিল। তোলপাড় শুরু সেই দিনই হয়েছিল আহসানের মনে। অনেক দ্বিধা নিয়ে সে সেদিন কবুল বলেছিল। এরপর শুরু হলো আমার সংসার জীবন। বিয়ের পরের দিন থেকেই শ্বশুরবাড়ির আত্মীয়দের কানা ঘষা শুরু। সবার এক কথা, আহসান হেরে গেছে। শিমুলের মতো সুন্দরী মেয়ে থাকতে আহসান কেন আমাকে বিয়ে করলো, এটা নিয়ে তাদের বড্ড বেশি কৌতূহল। এভাবেই দিন যেতে লাগলো। আহসানকে আমি আর চিনতে পারছিলাম না। প্রেমিকা হাসানের সাথে স্বামী আহসানের বড্ড বেশি তফাৎ। কেমন যেন উদাসীন থাকা শুরু করলো সে। আমার ছোট ছোট আবদার, রাগ, অভিমান তার বিরক্তির কারণ হয়ে উঠল। কাছে আসতো শুধু শারীরিক চাহিদা মেটাতে, সেখানে কোনো ভালোবাসা থাকতো না। অবাক হতাম, বিয়ে হলে কি সত্যিই মানুষ এতটা পরিবর্তন হয়? এই তো বিয়ের আগের রাতেও সারা রাত দুজনে কথা বলেছি, কত কত স্বপ্ন সাজিয়েছি, কিন্তু কোথায় হারিয়ে গেল সেসব? এই যে বিয়ের 3 মাসেও আহসান একবারও ভালোবেসে কাছে আসেনি। অসুস্থ হয়ে যখন বিছানায় ব্যথায় কুকরাচ্ছিলাম, তখন সে বালিশ নিয়ে চুপ করে পাশের গেস্ট রুমে গিয়ে ঘুমিয়েছে। কিন্তু এই মানুষটাই বিয়ের আগে আমার অসুস্থতার কারণ শুনলে ওষুধ, চকলেট, ফুচকা আরো কত কি বাসার গেটে রেখে যেত। শুধু স্বামী না, শাশুড়ি ননদও বেশি দূরত্ব বজায় চলে। ওনাদের কথাবার্তায় বুঝি যে আমার রং তাদের মূল সমস্যা। কিন্তু বিয়ের আগে তো আমার রং নিয়ে তাদের সমস্যা ছিল না। আমার বোন শিমুল যখন আমার শ্বশুর বাসায় যেত, দেখতাম যে আমার শাশুড়ি ননদ সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো, যেন সে জান্নাতের অপ্সরা। আর সেই দিনগুলোতে আহসান যেন আরো উদাসীন হয়ে যেত। এইভাবে কেটে গেল আমাদের বিবাহিত জীবনের 6 মাস। একদিন হুট করে মা ফোন করে জানালো, সেদিন মার কাছে জানতে পারি যে আহসানের বেস্ট ফ্রেন্ড পরশ নাকি শিমুলের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই নিউজ শুনে আহসান আর ও যেন সংসার বিমুখী হয়ে পড়ল। আহসান আরো যেন সংসার বিমুখী হয়ে পড়ল। 1 মাসের মাথায় শিমুল আর পরশ ভাইয়ের বিয়ে হয়ে গেল। একদম যেন নজর ঝলসানো জুটি। সেদিন রিসেপশনের অনুষ্ঠানে ওদের বন্ধু মহলের সবাই এক বাক্যে বলে উঠল, পরশ, তুই আসল দান মারছিস মামা। বন্ধুর বিয়াতে যাইয়া বন্ধুর হোরপড়ের মতো শালিরে পটাইছস। আহসানের আসল খেলা তো পরশ খেলল, তুই বেটা কি করলি? এরকম অসংখ্য অবজ্ঞামূলক বাণী বলে তারা হেসে উঠল। আমি চুপচাপ সরে এলাম ওখান থেকে। ওদের কথায় যতটা না কষ্ট পেয়েছি, বেশি কষ্ট পেয়েছি আহসানের নিশ্চুপতায়। শুধু আজকে না, বিয়ের দিন থেকে যে আমার আর শিমুলের তুলনা হয়েছে তা আজ অব্দি চলমান। কিন্তু আহসান, যার ভরসায় আমি আমার বাবার বাড়ি ছেড়েছিলাম, সে সর্বদাই মৌন ধারণ করে থাকে। এই আহসানকে সত্যি আমি চিনতে পারছিলাম না। বিয়ের আগে কেউ আমার দিকে চোখ তুলে তাকালেও আহসান তাকে যে শাসিয়ে আসতো, আর এখন না, উত্তর খুঁজে পাই না আমি। এসব ভাবতে ভাবতেই চোখ ভরে এলো। এরপর দিন যায়, আহসান দূরত্ব বাড়াতে থাকে। পরশের জন্য তার চোখে যে হিংসা, তাও আমি ঢের বুঝি। নিজেকে সে সময় অতি তুচ্ছ মনে হয়। আজকাল আহসানও আমার রূপ, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে। ওই যে রূপবতী শিমুল পড়াশোনার পাশাপাশি নিজস্ব ব্যবসা দাঁড় করিয়েছে, আর তার ভরসায় রূপহীন আমি সারা দিন বাসায় বসে বসে খাচ্ছি আর মোটা হচ্ছি। আমি অবাক হই, ওর পরিবর্তনে অবাক হই। ও তো জানতো আমি সংসার সাজাতে চেয়েছি ছোট থেকে। বাহিরের কাজে আমার আগ্রহ নেই। বিয়ের আগে আহসানও আমাকে এই বিষয়ে সাপোর্ট দিয়ে যে সে তার বউকে পুতুলের মতো সাজায় রাখবে। কিন্তু এখন এইভাবেই পার হলো বিয়ের 1 বছর। ম্যারেজ ডের দিনটাও তার মনে ছিল না, আমি মনে করিও দিইনি। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায়? আজকাল আহসান অনেক খুশি খুশি থাকে। রাত 12টা-1টা পর্যন্ত বাহিরে থাকে। বাসায় এসেও ফোন হাতে অন্য ঘরে চলে যায়। আমার কাছে আসে না অনেক দিন। ইদানিং ও শার্টে লেডিস পারফিউমের স্মেল পাই, বুক কেঁপে ওঠে। তবে আশঙ্কা কি সত্যিই আমার? আজকে আমার চাচাতো বোন নাইমার সাথে বের হয়েছি। বাসায় দম বন্ধ লাগে। নাইমা আর আমি পিঠাপিঠি হওয়ায় বেশ ভালোই বন্ধুত্ব আমাদের। নাইমা আর আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। হুট করে চোখ যায় আমাদের থেকে একটু দূরে একটা টেবিলে আহসান বসে আছে। তার পাশেই বসে আছে অতি সুন্দরী একজন মেয়ে। মেয়েটি আহসানের ঘাড়ে মাথা দিয়ে তার হাত জড়িয়ে ধরে বসে আছে। আহসানও মেয়েটিকে শক্ত করে ধরে আছে। মাঝে মাঝে মেয়েটির চুল নেড়ে দিচ্ছে, মেয়েটিকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। হুটহাট দুজনে হেসে উঠছে। দূর থেকে তাদের একদম সুখী দম্পতি লাগছে। অথচ বিয়ের 1 বছর পেরিয়ে গেলেও আহসানের মুখে একটি হাসিও দেখিনি আমি। বিয়ের পর কোনোদিন এভাবে জড়িয়ে ধরেনি।
নিজ হাতে খাবার মুখে তুলে খাইয়ে দেয়নি। আর ঘুরতে নিয়ে যাওয়া, সে তো কল্পনা মাত্র। চোখ টলমল করছে জলে। নাইমা আমার হাত শক্ত করে ধরে আছে। আমি হাত ছাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম আহসানের দিকে। আহসান ওর সামনে আমাকে দেখে চমকে গেল। আমি শুধু বললাম, বাসায় তাড়াতাড়ি এসো। তারপর বের হয়ে আসলাম। না, আহসান সেদিন আমার পিছু পিছু আসেনি। সে বাসায় এসেছে রাত 10টার পরেই। এসেই এমন ভাব ছিল যেন কিছুই হয়নি। আমি আর সহ্য করতে না পেরে ওকে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, কেন প্রতারণা করলে হাসান, কেন? রেগে হাসান আমার চুলের মুঠ করে। আমি আহত চোখে তার দিকে তাকালাম। না, তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল আমার প্রতি একরাশ বিরক্তি আর ক্ষোভ। আহসান আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল, বলে উঠল, ভুল, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যেদিন বিয়ের আসরে তুই আর তোর বোন পাশাপাশি দাঁড়িয়েছিলি, সেদিনই আমি বুঝতে পেরেছি যে কত বড় ভুল করেছি আমি। তোর স্মার্ট সুন্দরী বোন যখন আমার বন্ধু পরশের সাথে বিভিন্ন ট্যুর ট্রাভেলিং এর ছবি আপলোড দেয়, তখন আমি বুঝি যে তোর মতো ঘর কোনো শ্যামলা মেয়েকে বিয়ে করে কত বড় ভুল করেছি। তোকে দেখলে আমার দম বন্ধ লাগে। আর কিসের জবাব দিতে চাস তুই? তাহলে শোন, এই বিয়ে আমার কাছে মৃত্যু সমতুল্য হয়ে গেছে। দম আটকে আসে আমার। আর ওই যে মেয়েটাকে দেখলি, ও উপমা, আমার কলিগ। গায়ের রং দেখছিস ওর কতটা স্মার্ট, ও দেখেছিস তুই? উপমাকে বিয়ে করলে আর কেউ আমাকে বলবে না যে আমি ঠকে গেছি। শোন, এই সম্পর্ক আমি আর রাখবো না। তোর কাবিনের টাকা তুই পেয়ে যাবি, আর কালকের মধ্যে এই বাড়ি ছাড়বি তুই। ডিভোর্স লেটার পাঠাই দিব। তারপরের কাহিনী তো জানাই। অতীতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আমি। এখন শুধুই অপেক্ষা একটি নতুন ভোরের। রাত 11:30। বয়সটা আজ ঠেকলো 28-এ। আমি সুনয়না, সেই সুনয়না যে মাত্র 25 বছর বয়সে ডিভোর্সি হয়েছিলাম। মানুষের কটু কথার মানসিক অবসাদে 3 বার আত্মহত্যার পথও বেছে নিয়েছিলাম। এখন পুরনো অতীত ভুলতে নিজ শহর ছেড়ে পাড়ি জমিয়েছি এই ব্যস্ত শহর ঢাকায়। অতীতের সব বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছি। দূরত্ব তৈরি করেছি আপন পরিবারের সাথেও। মা বাবা ছাড়া কেউ জানেও না কোথায় আমি। মাঝে মাঝে বাবা মাকে ফোন দেই, শুধু জানান দেই যে বেঁচে আছি। তারপর দিন গেছে, মাস গেছে, গেছে বছর। ওই শহরে আর ফিরে যাওয়া হয়নি। তবে আমার এই ছোট্ট 2 কামরার ফ্ল্যাটটা আমার কাছে এক টুকরো স্বর্গের মতো। ভাবা যায়, যেই আমি পড়াশোনা ক্যারিয়ার নিয়ে জীবনেও ভাবিনি, ভেবেছি শুধু আমার ছোট্ট সাজানো সংসারের স্বপ্ন নিয়ে, সেই আমি এখন ঢাকার মতো ব্যস্ত শহরে এসে কাজ করছি, নিজের টাকায় বাসা ভাড়া করে থাকছি। না, ভাবা যায় না। আকাশের দিকে তাকিয়ে নিজেকে বললাম, শুভ জন্মদিন সুনয়না। আহসান, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? অফিসে কাজ ছিল উপমা। সত্যি কি কাজে ছিলে, নাকি তোমার প্রথম বউকে যেভাবে চিট করেছো আমাকে ঠিক সেইভাবে চিট করছো? উপমা প্লিজ, ক্লান্ত আমি। আমিও ক্লান্ত আহসান। অফিসে আমার প্রমোশন হলো বলে তুমি আমাকে জব ছাড়তে বললে। কারণ কি? সবাই তোমাকে নিয়ে টিটকারি করছিল যে সুন্দরী বউ বসকে পটিয়ে প্রমোশন করেছে। আমিও তো তোমার কথা মেনে চাকরি ছেড়ে দিলাম। বাসায় বসে তোমার সংসার সামলাতে শুরু করলাম। কিন্তু কি হলো দিন শেষে? তুমি ঠিকই কাজের বাহানা দিয়ে তোমার কলিগ রূপার সাথে মার্কেটে যেয়ে কেনাকাটা করছিলে। বাহ আহসান, বাহ! আমি যদি আজ নিজে চোখে না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না আহসান। উপমা, ভুল বুঝছো তুমি। রূপা আমার ভালো বন্ধু শুধু, আর কিছু না। বাহ, অফিস বাদ দিয়ে ভালো বন্ধুকে মার্কেটে নিয়ে যাওয়ার সময় আছে, কিন্তু বাসায় বউয়ের জন্য সময় নেই। আর ভুলে যেও না আহসান, শুরুতে আমরাও কিন্তু শুধু ভালো বন্ধুই ছিলাম। তুমি ঠিক এইভাবে নিজের বউকে বাসায় ফেলে রেখে আমাকে সময় দিতে। উপমা, তুমি ভুল বুঝছো। রূপা ওর স্বামীর জন্য গিফট কিনবে, তাই আমাকে সাথে নিয়ে গিয়েছিল, তাও মাত্র 30 মিনিটের জন্য। আহসান, জানো তো, আজ আমি সুনয়নার কষ্টটা বুঝতে পারছি। নিজেকে খুব ছোট মনে হচ্ছে, জানো তো। আমি যদি সুনয়নাকে সামনে পেতাম তাহলে ওর আদরে ক্ষমা চেতাম ওর জীবনটা নষ্ট করার জন্য। সুনয়নার নাম শুনে থমকে গেল আহসান। বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে ওঠে, পা কাঁপতে শুরু করলো। বুঝে ভুল করেছিল সে। সুনয়নাকে বিয়ে করে নয়, বরং সুনয়নাকে ছেড়ে দিয়ে ওর সাথে প্রতারণা করে ভুল করেছিল। শুধু ভুল নয়, পাপ করেছিল, যার পরিণাম এখন হারে হারে পাচ্ছে সে। আহসানের ভাবনার মাঝে উপমা বলে উঠল, এখন কি আমার শরীর, আমার সৌন্দর্য টানে না তোমায় আহসান? শুনেছি এই সুন্দর ফর্সা মুখের জন্যই তো বিয়ে করেছিলে আমাকে।
সব করতে আমার রূপের, তবে এখন কি রূপার আমার চেয়ে বেশি সুন্দরী? থামবে প্লিজ উপমা, আমাকে বাধ্য করিও না আমার জঘন্য রূপ দেখাতে। এই কি করবি রে তুই? আমি তো সুনয়নার মতো অত ভালো না। শোন, যেই মেয়ে নিজের স্বার্থে নিজের ভালোবাসার জন্য আরেক মেয়ের সংসার ভাঙতে পারে, সেই মেয়ে যে কতটা ভয়ঙ্কর তুই ভাবতেও পারবি না। আমি তেমনই ভয়ঙ্কর। আমাকে ঠকাতে আসলে তোর পুরো গুষ্টিকে জ্বেলে দিব। আসান অবাক হয় না। এই যে নিত্যদিনের ঘটনা। চুপচাপ সে ওয়াশরুমে চলে যায়, জোরে পানি ছেড়ে কাঁদতে থাকে। ছেলেদের নাকি কাঁদতে নাই, কিন্তু সে কাঁদে, প্রতিনিয়ত কাঁদে, তার সুনয়নের জন্য কাঁদে। পাশের রুমে আহসানের মাও চোখের পানি ফেলে। ছেলে যে তার সুখে নেই বুঝে সে, পাপ তো সেও করেছে। শুনোই না, কোথায় শিমুল? লজ্জা করে না এই মুখে আপির নাম নিতে? শিমুল প্লিজ বলো, তোমার আপি কোথায়? আমি বাঁচবো না ওকে ছাড়া। বলেই শিমুলের পা জড়িয়ে ধরল। শিমুল আহসানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রাগান্বিত চোখে পরশের দিকে তাকিয়ে বলল, পরশ, তোমার এই বন্ধুকে যদি এক্ষুনি বাসা থেকে বের না করো তাহলে কিন্তু আমি বাসা ছাড়বো। আর এইসব প্রতারকের সাথে যদি আর মিশেছো তাহলে সেদিন তুমি তোমার বউ বাচ্চা দুটোই হারাবে, বলে দিচ্ছি। পরশ তাড়াতাড়ি আহসানকে নিয়ে বাসার বাহিরে চলে এলো। ভাই, সমস্যাটা কি তোর? কতবার বলছি তোরে আমার বাসায় আসবি না, আর তোর মতো চরিত্রহীনের সাথে আমি নিজেও সম্পর্ক রাখতে চাই না। পরশ প্লিজ আমাকে বলো, শোনায় না কোথায়? কেন বলবো? যখন শোনায় না রাতের পর রাত কান্না করে জেগে থাকতো, তখন তুই তো সুন্দরী বউয়ের শরীরে ডুবে থাকতি। যখন শোনায় না সুসাইড করতে যেয়ে হসপিটালে ভর্তি ছিল, তখন তুই উপমাকে নিয়ে হানিমুন করছিলি কক্সবাজারে। আরে ওর তৃতীয়বার সুইসাইডের চেষ্টার পর যখন ওর অবস্থা, তখন সেই সময় হসপিটালে তোর নাম বলছিল বারবার। না পেরে সেদিন তোর বাসায় গিয়েছিলাম, কিন্তু তোর মা বোন আর তোর নতুন বউ অপমান করে বের করে দিয়েছিল। তবুও আমি সেদিন তোকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম যে শোনোই না মৃত্যুর মুখে। তুই তা শুনে সেদিন কি বলেছিলি মনে আছে? পরশ দেখো ভাই, ও মরুক বা বাঁচুক তাতে আমার কিছু যায় আসে না। আমি আর ওর বিষয়ে জড়াইতে চাচ্ছি না। আমি আমার বউ আর পরিবার নিয়ে অনেক সুখে আছি। কি মনে পড়েছে আহসান? চুপ কেন তুই? শুধু আহসান, এসব ভংচদ বাদ দে, বউ নিয়ে সুখে থাক। সুনাইনাকে নিয়ে চিন্তা করাও তোর জন্য এখন জায়েজ না। তুই ওকে ডিভোর্স দিয়েছিস, ভুলে যাস না। মিনু আর কতদিন এইভাবে বসেই পড়ে থাকবে? স্বামী স্ত্রী ঝগড়া হয় তাই বলে এইভাবে এসে ভাইয়ের ঘরে বসে খাবে? মিনু লজ্জায় মাথা উঠাতে পারছে না। বৌমা, আমার মেয়ে আমার বাসায় যতদিন মন চায় ততদিন থাকবে, তুমি বলার কি? আর ও আমার ছেলের টাকায় খাচ্ছে, তোমার না। এরই মধ্যে বাসায় আসলো আহসান। দেখে আবার সেই নিত্যদিনের ঝগড়া। আহসানকে দেখে উপমা ঘরে চলে গেল। আহসান ক্লান্ত শরীর নিয়ে সোফায় যেয়ে গা এলিয়ে দিল। পাশ থেকে বোন মিনু বলে উঠল, আমার আর রেনুর জীবনটা নষ্ট না করলেও পারতি ভাইয়া। বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বলে সে রান্নাঘরে চলে গেল। চোখ বন্ধ করে আহসান অতীতের কথা ভাবতে থাকে। আমার সাথে ডিভোর্সের পরপরই সে উপমাকে বিয়ে করে আনে। উপমার বাবা নেই, নিম্নবিত্ত পরিবারের মেয়ে সে। বাসায় তার মা আর ছোট ভাই। মা একটা প্রাইমারি স্কুলের আয়া, আর ভাই তখন সবে মাত্র এইচএসসি পরীক্ষার্থী। ছোট্ট একটা টিনের বাসা ভাড়া নিয়ে থাকতো তারা। সত্যি বলতে থাকার মধ্যে উপমার ওই ভয়ঙ্কর সুন্দর রূপ আর এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া আর কিছুই নেই। উপমার সাথে আহসানের প্রথম 6 মাস বেশ আনন্দেই কেটেছে। আহসান যেন উপমার সৌন্দর্যের দাস হয়ে গিয়েছিল। এমনকি উপমার মা ভাইয়ের দায়িত্ব আহসান নিয়ে নেয়। এই নিয়ে আহসানের মা বাধা দিলেও আহসান তাকে চুপ করিয়ে দেয়। বাড়িতে উপমার জয় জয়কার শুধু। এদিকে আহসানের বোনেরাও অসন্তুষ্ট, সাথে তার মাও। কেননা উপমা নিম্নবিত্ত পরিবারের মেয়ে, সমাজের 10 জনের সামনে পরিচয় দিতে পারে না যে তাদের বৌমার মা সামান্য আয়া। এদিকে আহসানের বোনদের খরচেরও টান পড়েছে, যেহেতু তাদের বাবা বছর 1 আগে চাকরি ছেড়েছে। আগে ভাই খরচ দিলেও নতুন ভাবি আসার পর থেকে আর খরচ দেয় না তেমন। ভাইয়ের কাঁধে যে এখন নতুন ভাবির পরিবারের দায়িত্ব, এই নিয়ে শুরু হয় ঝগড়া, খোটা মারা। উপমা প্রথম প্রথম শাশুড়ি ননদদের অনেক ভালোবাসতো, সংসারও মন দিয়ে সামলাতো, যেন পাক্কা ঘরণী। কিন্তু যখন উপমার শাশুড়ি আর ননদ উপমাকে নিয়ে
আহসানের কান ভারী করা শুরু করলো, উপমাকে উঠতে বসতে অপমান করা শুরু করলো। উপমাও পরিবর্তন হওয়া শুরু করলো, কারণ উপমা ইটের জবাব পাথরে দেওয়া মেয়ে, আমার মতো বোকা না। উপমা আর আহসানের বিয়ের 7 মাসের মধ্যে আহসানের বাবা মারা গেলেন। মূলত আমার সাথে অন্যায় সে মেনে নিতে পারছিলেন না, অনুশোচনায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর পুরো সংসারের দায়িত্ব এসে চাপলো আহসানের উপর। উপমার মা ভাইয়ের খরচ, উপমার খরচ, ওর মা বোনের খরচ সব মিলিয়ে হাঁপসে উঠেছিল আহসান। তখন সুযোগ বুঝে উপমা রিনু মিনুর বিয়ের কথা তোলে। আহসানও রাজি হয়ে যায়। উপমা বুদ্ধি এঁটে মিনু রিনুর বিয়ে তাদের চেয়ে দ্বিগুণ বয়সী লোকের সাথে ঠিক করে। এই বিষয়ে যখন আহসান জানতে পারে তখন সে বাধা দিলেও উপমা তার কথার জালে আহসানকে মানায় নেয়। উপমা মূলত চেয়েছিল মিনু রিনুর সাথে প্রতিশোধ নিতে। এতদিন ওরা ওর উপর যত অত্যাচার অপমান করেছে সেটার প্রতিশোধ নিতে। আরেকদিকে ওসব বাড়িতে বিয়ে দিলে আহসানকে কোনো যৌতুকও দিতে হবে না। এইভাবেই উপমার প্ররোচনায় মিনু রিনু আর তাদের মায়ের অনিচ্ছায় এক প্রকার জোর করে মিনু রিনুর বিয়ে দেওয়া হয়। তারপর ওই যে মিনু রিনুর জীবনে নেমে আসে অন্ধকার। সে বোঝে একসময় এই একই অন্যায় করেছিল ওরা আমার প্রতি। মিনু রিনুর যখন বিয়ে হলো তখন সবে মাত্র বয়স ছিল 20। মিনুর ইচ্ছা ছিল বড় সরকারি চাকরিজীবী হবে, আর রিনুর ইচ্ছা ছিল অনার্স কমপ্লিট করে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবে। কিন্তু ভাগ্যের নির্মমতায় দুই বোনকেই বিয়ের পর পড়াশোনা ছাড়তে হলো। মিনুর বরের আছে বড় মিষ্টির দোকান। শ্বশুর অল্প বয়সে মারা যাওয়ায় সংসারের দায়িত্ব পড়ে ওর স্বামী আসাদের উপর। 6টা ছোট ভাই বোনের দায়িত্ব পালনের পর, তাদের প্রতিষ্ঠিত করার পর অবশেষে 40 বছর বয়সে বিয়ে বসেছে সে। ও বাড়িতে বয়সে সবচেয়ে ছোট হলেও সম্পর্কে মিনু সবার বড় ভাবি। তাই দিন শেষে সব দায়িত্ব তার ঘাড়েই এসে পড়ে। প্রতি মাসেই আসাদের 4 বোন দল বেঁধে বাসায় আসে। ওদের রান্না বান্না আপ্যায়নের পুরো দায়িত্ব একা মিনুর কাঁধে। একটু ভুল হলেই শাশুড়ি আর ননদরা মিলে খুদ ধরতে পিছপা হয় না। আবার আসাদ বাসায় ফিরলে সবাই মিলে কান ভারী করে আসাদের। তাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই বললেই চলে। আসাদ শুধুমাত্র শারীরিক চাহিদা মেটাতেই ওর কাছে আসে, তবে সে চাহিদায় কোনো ভালোবাসা থাকে না। আসাদের অন্য 2 ভাই বোন ঠিক ঢাকায় বউ নিয়ে থাকছে, কিন্তু মিনু আর সহ্য করতে পারছিল না। সরাসরি আসাদকে বলে এসেছে হয় সে সংসার আলাদা করবে, না হয় মিনুকে ডিভোর্স দিবে বলেই এক কাপড়ে বের হয়ে এসেছে। এইভাবে 7 দিন পেরিয়ে গেলেও আসাদ ওকে নিতে আসেনি, ফোনও দেয়নি। এসব ভেবে মিনুর চোখ ভরে আসে। তার ছোট বোন রিনুটাও যে সুখে নেই। রিনুর স্বামী জামাল ঢাকায় চাকরি করলেও মিনু থাকে গ্রামে ও শ্বশুর বাসায়। গৃহস্থীর পুরো কাজ একা হাতে করে। কোনো এক বিশেষ কারণে জামাল রিনুকে শহরে নিয়ে যায় না। রিনুর সাথে ফোনে অন্য 10টা স্বামীর মতো কথাও বলে না। আগে রিনু এইসব নিয়ে অভিযোগ করলেও এখন আর করে না। করবেই বা কিভাবে? ওর অভিমান অভিযোগ যে জামালের চোখেই পড়ে না। রিনু ওর জীবন ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। সমস্যা কি তোমার উপমা? আমার বোন আমার ঘাড়ে বসে খাচ্ছে, তোমার না। আশান, সংসারটা কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ আছে, বাচ্চা কাচ্চা হবে। এখন তোমার মা বোনের পেছনে টাকা খরচ করলে ভবিষ্যতের জন্য কি রাখবো? ওহো তাই, তাহলে আজ থেকে আমি তোমার মা ভাইয়েরও দায়িত্ব নিব না। আহসানের কথায় থতমত খেলো উপমা। না হোসেন, তুমি এটা করতে পারো না। তুমি নিজে ওদের দায়িত্ব নিয়েছিলে, কথা দিয়েছিলে, আমাকে ভুলে গেছো? তাই নাকি? কই মনে পড়ছে না তো। শুনো উপমা, আমি আর বাইরের মানুষের পেছনে টাকা ঢালবো না। তোমার মন চাইলে তুমি নিজে চাকরি করে খাওয়াও তাহলে। বলেই আহসান চলে গেল ব্যালকনিতে। এদিকে বিছানায় বসে ভাবছে উপমা। এখন কিভাবে মা ভাইদের খরচ দিব আমি? চাকরিও তো করি না। কে দিবে আমাকে চাকরি? আমার জীবনটা তো এলোমেলো হয়ে গেল কেন? আর ভাবতে পারছি না, মাথা ব্যথা বাড়ছে আমার। আমি গোছগাছ করছি, কাল আমার কলিগ রূপন্তীর বিয়ে, ওখানেই যাব। প্রথমে মানা করে দিলেও পরে রূপন্তীর কথায় বাধ্য হয়ে রাজি হয়। কাল সকালেই ও রূপন্তীর দাদুর বাসায় যাওয়ার বাস ধরবো। না জানি এই নতুন যাত্রায় আমার জন্য নতুন কি অপেক্ষা করছে। হ্যালো রূপন্তী, আমি তোদের কলোনির সামনে এসেছি। তোদের অ্যাপার্টমেন্টের নাম মনে নেই, একটু নিচে নাম। সুসু বেবি। রূপন্তী দুষ্টুমি করে সুসু ডাকে।
আমিও তো আম্মুর সাথে একটু মার্কেটে এসেছি। শোন, আমি খালাকে বলছি, আর তুই মেঘনা 1-এর 6 তলায় যাবি। খালা ওখানে দাঁড়ায় থাকবে, ওকে? আসসালামু আলাইকুম আপামনি, আপনি সুসু আপা না? ওয়ালাইকুম আসসালাম খালা। খালা, আমার নাম সুনয়না। আপনার রূপ আপা আমার নামের 14টা বাজিয়েছে খালা, বলেই হেসে দিলাম আমি। খালাও হাসছে। এত মিষ্টি মেয়েটা। খালা, আমি খুব ক্লান্ত, একটু ঘুমাবো, আমার রুমটা একটু দেখিয়ে দেন। আপামনি, ছোট স্যার থাকলে উপরে যাওয়ার নিষেধ আমাগো। শুনেন, আপনি সোজা উপরে যাইবেন, তারপর বাম দিক দিয়া দ্বিতীয় রুমে ওখানে ঢুকবেন। ওটা রূপ আপার রুম, ভুইলাও প্রথম রুমে পা মারাবেন না। খালার চোখে এত আতঙ্ক দেখে অবাকই লাগলো। পরক্ষণেই ভাবলো এইসব এদের নিজেদের ব্যাপার, আমি এসব নিয়ে চিন্তা করে কি করব? এসেছি বিয়েতে, বিয়ে খাবো, চলে যাব। নিজের মনে কথা বলতে বলতেই উপরে চলে যায়। আমি রুমে ঢুকেই দেখে হালকা আলোর ডিম লাইট জ্বলছে। এদিকে সারাদিনের ক্লান্তি অবসাদে আমার শরীর ভেঙে আসছে, তাই ফ্রেশ না হয়েই বিছানায় শুয়ে পড়ি। 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো নিভ্রান। নাকে পেল দ্বিতীয় মানুষের গন্ধ। সে ছাড়া রুমে আর কে? তাড়াতাড়ি যে লাইট অন করে দেখে বিছানার কোনায় কম্বল জড়িয়ে আমি বিড়াল ছানার মতো গুটলি পাকিয়ে শুয়ে আছি। নিভ্রান ধীরে ধীরে আমার কাছে গেল, যে দেখে গোল গাল মুখের একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। দেখে মায়া লাগছে। এই মেয়ে, এই ওঠো। এই মেয়ে, খালা, খালা। হুড়মুড় করে দৌড়ে আসলো জরিনা খালা। এ বাড়ির সবাই যে নিভ্রানকে বাঘের মতো ভয় পায়। জি ছোট স্যার। আমার রুমে মেয়েটা কে খালা? কোন মেয়ে স্যার? কোন মেয়ে আমি কিভাবে জানবো? হুট করে খালার মনে পড়লো আমার কথা। স্যার, উনি তো রূপন্তী আপার বান্ধবী। ভুল করে মনে হয় ওই ঘরে ঢুইকা গেছে। নিভ্রান আর কিছু না বলে ওর লাইব্রেরি রুমে চলে গেল। কিন্তু অবাক ঘটনা, নিভ্রান যখনই কাজে মন দিতে চাচ্ছে ততবারই ওই ঘুমন্ত মুখটাই সামনে আসছে। কি হলো নিভ্রান? এইদিকে যার চিন্তায় নিভ্রান বিভোর, সেই রমণী ঠিকই বিড়াল ছানা হয়ে গভীর ঘুমে হাবুডুবু খাচ্ছে। নিয়তি নিয়তি জিনিসটা সত্যি বড়ই অদ্ভুত। জম্পেশ একটা ঘুম দিয়ে উঠলাম আমি। সারাদিনের ক্লান্তি যেন ফুরুত। বালিশ হাতড়ে ফোনটা নিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। ফোন রেখে গুটি গুটি পায়ে বের হলাম আমি। নিচে নেমেই দেখি সোফায় হাত পা ছড়িয়ে টিভি দেখছে রূপ। আমি তার সামনে দাঁড়াতেই, সুসু মেরি জান, তোর ঘুম হলো? রূপের মুখে এই উদ্ভট নাম শুনে ম্যাকি রাগ দেখালাম আমি। এর মধ্যেই আগমন ঘটে রূপের মায়ের। কেমন আছো সুনাইনা আম্মু? রূপের কাছে তোমার নাম অনেক শুনেছি। আমি একটু হেসে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মা। শোনো, গল্প পরে এখন তাড়াতাড়ি খেতে এসো। সারাদিন কিচ্ছু পেটে পড়েছে কি না সন্দেহ। রূপ আর আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আন্টির পিছে পিছে গেলাম। হেই রূপ, তুই দেখ শুনেই না মা কি কি লাগে। আমি ততক্ষণে তোর ভাইয়ের রুম পরিষ্কার করে আসি। রোবটটা আসলে না হলে আবার চিল্লাচিল্লি করবে। আমি ওর মা মেয়ের কথা শুনে বোকার মতো চেয়ে থাকি। তোদের বাসায় রোবট থাকে রূপ? রূপ হেসে দিয়ে বলে, আরে আমার বড় দাদান আসো একটা রোবট, কোনো রকম মানুষের সাথে মিশে না, চুপচাপ গম্ভীর থাকে, সারা বছর মিশনে থাকে, তাই আম্মু দাদানকে রোবট ডাকে। জানিস, আম্মু, আমি আর বাবা ছাড়া আর কারো পারমিশন নেই ওর রুমে ঢোকার। আর তুই কিনা শেষ পর্যন্ত যে দাদানের রুমে গিয়ে ঘুমালি। আয় হায়, আমাকে জাগাবি না? ভাই রে ভাই, জরিনা খালা, আমি এমনকি স্বয়ং দাদা নিজেও তোর ঘুম ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু তুই যে কুম্ভকর্ণ। এভাবে হাসি মজা করে আমরা দুই বান্ধবী খাওয়া শেষ করলাম। আর কত সিগারেট খাবে আহসান? যতক্ষণ মন চায়। আহসান, আমার মনে হয় আমাদের নিজেদের সম্পর্কটা আবার গোছানো উচিত। বলেই পেছন থেকে আহসানকে জড়িয়ে ধরলো উপমা। আহসান এখনো নিরুত্তর নির্বিকারভাবে সিগারেট টেনে যাচ্ছে। উপমা এবার আহসানের হাত ধরে পেছনে ঘুরলো। আহসান দেখলো উপমা একটা পাতলা ফিনফিনে শিফনের শাড়ি পরেছে, সাথে বড় গলার স্লিভলেস ব্লাউজ। শরীরের 80% অংশই খোলা। নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করছে উপমা।
উপমা ধীরে ধীরে আহসানকে জড়িয়ে ধরে ওর বুকে নাক ঘষতে ঘষতে বলে, চলো না আহসান, আবার সব শুরু থেকে শুরু করি। নিজেদের সংসারটা আবার সাজিয়ে নিই, যেখানে থাকবে না কোনো ঝগড়া, কোনো ভুল বোঝাবুঝি। চলো না, আমরা আমাদের ভালোবাসার অংশকে পৃথিবীতে নিয়ে আসি। আমার এই দূরত্ব ভালো লাগছে না, একটু শান্তি চাই আমি আহসান। আহসান ভেবে পায় না সে কি করবে। সে জানে সে আমাকে ভালোবাসে, উপমা ছিল তার মোহ। সে কোনো দিন উপমাকে ভালোই বাসেনি। সে শুধু আকর্ষিত ছিল উপমার সৌন্দর্যের প্রতি, যা দিয়ে সে শো অফ করতে পারত। কিন্তু আর কত খুঁজবে সে আমাকে? এতগুলো বছর তো খুঁজেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমি তো তাকে আর ক্ষমা করব না, ফিরবও না। তার চেয়ে ভালো উপমার সাথেই অ্যাডজাস্ট করে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া। এই অশান্তি তারও আর ভালো লাগে না, থাক না আমি তার হৃৎপিণ্ডের মাঝে আজীবন। আহসানও ধীরে ধীরে হাত উঠিয়ে উপমাকে জড়িয়ে ধরে তার ডাকে সাড়া দিল। দুজনের মনে আসা নতুন করে সব শুরু করার, একটু শান্তি পাওয়ার। আদৌ কি তারা শান্তি পাবে? আমি রং ভর্তি হাতে রূপন্তীর পেছনে দৌড়াচ্ছি, এদিকে রূপন্তীও জান হাতে নিয়ে দৌড়াচ্ছে। ওর জামাই জানটো শেষে ফার্স্ট ওর গালে রং মাখাবে। দৌড়াতে দৌড়াতে আমি কিসের সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে একটি পুরুষালী শক্ত হাত আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরল। আমি সামনে তাকিয়ে দেখি রূপের বড় দাদান। সে তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে মাথা নুইয়ে বলে, সরি দাদান, আমি খেয়াল করিনি। আমার মুখে দাদান ডাক মোটেও পছন্দ হয়নি নিভ্রানের। বিরক্ত সুরে বলে উঠল, আমি শুধু রূপের দাদান, আর এভাবে লাফালাফি না করে চুপচাপ বসে থাকুন, না হলে কোনো অ্যাক্সিডেন্ট হলে দায়ভার আমরা নিতে পারবো না। বলে গট গট করে বেরিয়ে গেল নিভ্রান। এদিকে নিভ্রানের কথায় অপমানে চোখ ভারী হয়ে আসলো আমার এই এক সমস্যা, কারো অপমান তুচ্ছ তাচ্ছিল্য সহজে নিতে পারি না। এরপর চলে গেল আরো 3 মাস। রূপন্তীর বিয়ের দিনই ব্যাক করেছিলাম আমি। এরপর আর তেমন যোগাযোগ হয়নি। রূপন্তীও জব ছেড়ে এখন নতুন সংসারে ব্যস্ত। এদিকে আমিও বেশ আছি আমার একাকী জীবনে। আর জাওয়াত, ও তো ওর বিড়াল ছানার কল্পনা থেকে বের হতেই পারছে না। তবে কি 35 বছর বয়সে এসে মেজর নিভ্রান দ্বিতীয়বার প্রেমে পড়ল? আজ উপমা খুব খুশি, ভেতরে যে তার নতুন অস্তিত্ব। আহসানের সাথে সম্পর্কটাও বেশ উন্নতি হয়েছে। আহসান আবার তার মা ভাইকে খরচ দিচ্ছে। এদিকে উপমাও তার শাশুড়ি ননদের সাথে আর ঝগড়া করে না। এক কথায় বাসায় আবার শান্তি ফিরেছে। ড্রেসিং টেবিলের সামনে এসব ভাবতে ভাবতেই চুল মুছিল উপমা। হঠাৎ ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেল। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। দৌড়ে বাহিরে গেল সে। মা, রিনু কাঁদছে কেন? রিনু, কি হয়েছে বলবি? আহসান জিজ্ঞেস করার সাথে সাথে উপমা এসে জিজ্ঞেস করলো, রিনু, তুমি হঠাৎ? কেন ভাবি, এখন কি নিজের বাসায়ও আসতে পারবো না? আমি তা বলিনি রিনু। থাক ভাবি, আমার জীবনটা তো শেষ করেই দিয়েছো তোমরা। যে নামের সংসার ছিল ওটাও আর নেই। বলেই কাঁদতে শুরু করলো। মানে? মিনু আর ওর মা তাড়াতাড়ি রিনুকে বুকে আগলে নিল। সবাই হতবম্ব। আহসান ঘটনা জানতে চাইলে রিনু বলে যে ওর স্বামী ঢাকাতে আলাদা সংসার আছে, তার 18 আর 16 বছরের 2টা বাচ্চাও আছে। রিনুকে বিয়ে করেছিল শুধু মায়ের শেষ আশা পূরণ করতে, কারণ ওর প্রথম বউ সোফিয়া অন্য ধর্মের, তাই ওর মা ওকে মেনে নেয়নি। কিন্তু জামালের মায়ের ক্যান্সার ধরা পড়ায় আর বড় জোর কয়েক বছর বাঁচবে, তাই শেষ বয়সের ইচ্ছা স্বরূপ সে জামালের কাছে বৌমা আবদার করে। বৌমার সেবা পাওয়ার ইচ্ছা ছিল, তাই জামাল রিনুকে বিয়ে করে। কিন্তু ওটা ছিল নামের বিয়ে, কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। এমনকি বিয়ের কাগজও জাল ছিল। আজকে সকালে যখন ওর শাশুড়ি মারা যায়, জামাল 2 ঘন্টা পরেই ওকে রুমে ডেকে সব বলে 3 তালাক দেয়। তারপর কাবিনের টাকা পরিশোধ করে বাসা থেকে বের করে দেয়। কাঁদতে লাগলো রিনু আর বলে উঠলো, ভাবি তুমি খুশি তো? কেন আমার জীবনটা শেষ করলে ভাবি? উপমা হাসান চুপচাপ রুম থেকে বের হয়ে আসলো। কারো মুখে কোনো কথা নেই। উপমা বিছানায় বসে আছে, মনটা কেন জানি অস্থির লাগছে। হুট করে রুমে আসে রিনু। ভাবি কেমন আছো? খুব ভালো, তাই না? রিনুর চোখ লাল হয়ে আছে, ঘৃণায় নাকি রাগে নাকি প্রতিশোধে। বুক কেঁপে উঠলো উপমার। সেটা বিশ্বাস করো, আমি তোমার ক্ষতি চাইনি। বিশ্বাস করি তো ভাবি, কিন্তু জেনে রাখো তোমার সুখও আর বেশি দিন নেই।
বলেই চলে গেল রিনু। রুমে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে রইল উপমা। আবার কি তার জীবনে নতুন ঝড় আসছে? মা বাবা, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে, তাই আজ ডেকেছি। আচ্ছা বল, কার অপেক্ষা করছিস? রূপন্তীকেও ডেকেছি মা। ছেলের হাবভাব ঠিক দাঁড়াচ্ছে না। নিবরানের বাবা মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের পানে। কি কারণে এত জরুরি তলব ডেকেছে ছেলে? দরজায় বেলের শব্দে ধ্যান ভাঙল দুজনের। রূপন্তী বোধহয় এসে গেছে, আমি খুলে দিচ্ছি। রূপন্তী সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, এই দাদা, কি হয়েছে রে, এভাবে ডেকে আনলি? তোমরা একটু বসো আগে, আমি বলছি। নিবরান যদিও অনেক স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, তবুও কি এসব কথা বাবা মায়ের সামনে বলতে একটু ইতস্তত বোধ হচ্ছে তার। তবুও সাহস করে বলে সে, আম্মু, আমি বিয়ে করব। মিসেস সালমা নিজের ৩৫ বছর বয়সী ছেলের মুখে বিয়ের কথা শুনে থতমত খেয়ে বসে। রূপন্তী মানেটা কি? তার এই বুইরা রোবট ছেলে অবশ্যই বিয়ে করবে? খুশিতে বলে ওঠেন, আরে বেটা, এই ব্যাপার! আমি আজকে সুন্দরী সুন্দরী মেয়ে। রূপন্তী কথা সম্পূর্ণ না হতেই নিবরান বলে বসলো, মেয়ে আমি নিজেই পছন্দ করেছি মা। এবার সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তার পানে। আমি রূপের বান্ধবী সুনয়নাকে বিয়ে করতে চাই মা। এ যেন আজ পর বোমা ফাটছে। সবচেয়ে বেশি অবাক রূপ। দাদান, তুই কি জানিস সুনয় না? জানি, ও ডিভোর্সি, তবু যায় আসে না আমার। কিন্তু আমার অবজেকশন আছে নিভ্রান। শুনেই না ভালো মানলাম, কিন্তু আমি আমার ছেলের এমন একটা মেয়ের সাথে কিভাবে? মা, তোমার ছেলে মেয়ে দুজনেরই খুব নোংরা অতীত আছে, ভুলে যেও না। মিসেস সালমা চুপ হয়ে গেলেন। ছেলের উপর কথা বলার সাধ্য নেই তার। শুনো রূপ, আপাতত এসব বিষয় যেন সুনয়নার কানে না যায়, যা করার আমি করব। বলেই উঠে গেল নিভ্রান। কেটে গিয়েছে আরো 1 মাস। আমি আমার শখের বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম। হুট করে আমার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে ওপাশের কথা শোনার পর যেন আমার দুনিয়া উল্টে গেল। আজ পুরো 3 বছর পর আমার পরিচিত শহরে পা রাখছি আমি। হসপিটালের করিডোর হয়ে দৌড়ে যাচ্ছি। আমার বাবা হসপিটালে ভর্তি। পুরো 3টা বছর পর আমাকে চোখের সামনে দেখে সবাই কেঁদে ফেলল। ডাক্তার এসে জানিয়েছে আমার বাবা এখন আশঙ্কা মুক্ত। রাত 8টা। আমার বিশাল ড্রয়িং রুমে আমার পুরো পরিবার জড়ো হয়েছে। আসামি হয়ে সামনে বসে আছি আমি, সুনয়না। আমার নিজেকে প্রচণ্ড স্বার্থপর মনে হচ্ছে। যে মানুষগুলো আমাকে জন্ম দিল, আমাকে এত সুন্দর জীবন দিল, সেই মানুষগুলোকে আমি 3টা বছর ধরে, আর কার জন্য? ওই প্রতারক আহসানের জন্য, যেই আহসানকে আমি স্বেচ্ছায় পরিবারের অনিচ্ছায় বিয়ে করেছিলাম। শুনো নয়ন, এতদিন তুমি যা করেছো মেনে নিয়েছি, যা চেয়েছো দিয়েছি, কিন্তু আজ আমরা একটা জিনিস চাবো। তুমি কি রাজি হবা? বাবা সরি তোমাদের কষ্ট দেওয়ার জন্য। তুমি যা বলবে আমি রাজি। তোমার বিয়ে ঠিক করেছি আমরা, আর কালকেই বিয়ে। হঠাৎ এমন কথা শুনে থমকে গেলাম আমি, কিন্তু পরক্ষণে ভেবে উঠলাম, না, বাবা মাকে আর কষ্ট দিব না। আমি রাজি বাবা। আলহামদুলিল্লাহ। সকালের সূর্যের আলোয় পিটপিট করে চোখ খুললাম আমি, কিন্তু নিজেকে অপরিচিত রুমে দেখে চমকে উঠলাম আমি। তবে কি বিদায় হয়ে গেছে আমার? এটি কি আমার নতুন সংসার? আর রুমটা আবছা পরিচিত লাগছে কেন? কাল রাতে প্রচন্ড সাদামাটা ভাবে বিয়ে হয়েছে আমার। পাশের বাড়ির আন্টিরাও জানতে পারেনি। শুধু ছেলের বাবা মা আর বোন জামাই এসেছিল। বিদায়ের আগে আমার মাথা ব্যথা আর ঘুমের ওষুধ খাইয়ে একটু রেস্ট নেওয়ার জন্য চোখ বন্ধ করেছিলাম। আর তারপর মনে নেই। এটা কোনো কথা? আমার বিদায় হয়ে গেল আমি নিজেই জানলাম না। ভাবতে ভাবতেই আমি পাশ ফিরে তাকিয়ে দেখি উদাম পিঠে আমার পাশে একজন শুয়ে আছে। হ্যাঁ, এটাই তো আমার স্বামী, যাকে আমি সেদিন দেখিনি, চিনিও না। বিছানা ছেড়ে উঠতে যাব আমি, এমন সময় লোকটা ঘুমের মধ্যে এপাশ ঘুরে আমার কোমর জড়িয়ে ধরলো। লোকটার গরম নিঃশ্বাস আমার গালে পড়ছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল আমার। ক্ষণিকের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আবার ছোট্ট হৃৎপিণ্ডটা লাফানি তো আছেই। এবার আস্তে আস্তে পাশে তাকালাম আমি, কিন্তু আমার পাশে শুয়ে থাকা পুরুষকে দেখে আমি 1000 ভোল্টের শক খেয়ে বসলাম। কি দেখছি আমি এটা? আর কাকে দেখছি? মেজর নিবরান। উনি এখানে কি করছেন? তার মানে কি আমার বিয়ে এই অহংকারী মেজরের সাথে হয়েছে? ভেবেই আটকে উঠলাম আমি। তাড়াতাড়ি নিবরানের হাত ছাড়িয়ে উঠতে গেলে নিবরানের ঘুমও হালকা হয়ে যায়।
পিটপিট করে চোখ মেলে দেখে তার সদ্য বিবাহিত বউ তার হাত সরানোর চেষ্টা করছে। তা দেখে নিভ্রাণ বিরক্ত হলো বেশ। সারা রাত জার্নি করে এসেছে, এই তো ঘন্টা 2 আগে তার চোখ লেগেছে। এর মধ্যে বউয়ের এমন ছটফটানি সহ্য হলো না তার। তাই ইচ্ছে করে বলিষ্ঠ হাত দিয়ে আমার কোমর ধরে নিজের দিকে আরো টেনে এনে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করলো। তারপর আমার কানের কাছে তার ঠোঁট নিয়ে আলতোভাবে স্পর্শ করে বলল, নয়ন, একটু ঘুমাতে দাও যান প্লিজ, অনেক ক্লান্ত আমি। বলে আবার ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে আমার জান যায় যায় অবস্থা। কি বলল এই অহংকারী লোক? আমাকে জান বলল। আবারও লজ্জায় লালিমায় ভরে ওঠে আমার গালদয়। এক সময় আমি নিজেও ঘুমের দেশে পাড়ি দেই। উপমা এখন 4 মাসের প্রেগনেন্ট। আহসান তার বেশ খেয়াল রাখছে, পারলে নিজ হাতে খাইয়েও দেয়। অন্যদিকে তার শাশুড়িও এখন বেশ যত্ন নেয়। কিন্তু এর মধ্যে রিনু মিনুও চুপচাপ হয়ে গেছে কেমন। এই তো 2 দিন আগেই মিনু স্বামী ওকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তবু মেয়ে না টু শব্দ করেছে আর না কেঁদেছে। উপমার ভয় হয়, তবে কি এটা ঝড় আসার আগের নিস্তব্ধতা? এত মাস পর আহসান আজ আবারও ড্রিঙ্ক করেছে। কিছুদিন আগে তার শখের নারী, তার ভালোবাসা নয়নের মনি আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে জানতেও পারল না। জেনেই বা কি করবে? তার স্ত্রী উপমা এখন প্রেগনেন্ট, সে উপমাকে ছাড়তে পারবে না। অন্যদিকে আমিও তাকে ক্ষমা করব না। আজকে যখন পরশ আহসানকে আমার বিয়ের সংবাদ দিল, তখন যেন ওর পুরো দুনিয়া এলোমেলো হয়ে আসলো তার। আমার স্বামীর ছবি দেখে কেন জানি প্রচন্ড হিংসে হচ্ছিল। তার শখের নারী যে এখন অন্য কারোর। নিজের দোষ, নিজের প্রাণ প্রিয়াকে হারিয়েছে সে। আজ 1 মাস হতে চলল, নিভ্রাণের তেমন কোনো খোঁজ নেই। ওই দিন সকালে আবার ঘুমানোর পর হঠাৎ করে 1টার দিকে নিভ্রাণের ফোন কল আসে। কি যেন অফিসিয়াল কথা বলে তাড়াতাড়ি বের হয়ে যায়। এর সব সাইলেন্ট। এই 1 মাসে মোটে 4 বার ফোন দিয়েছে নিভ্রাণ। শুধু বলেছে যে সে ভালো আছে, এর বেশি একটা কথাও বলে না। অভিমানে চোখ ভরে আসে আমার। বৌমা, চিন্তা করো না, নিভ্রাণ ভালো আছে। জি মা। আমার শাশুড়ি মা ও ছেলের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট এবার। এতদিন মেনে নিয়েছে কারণ নিভ্রাণ একা ছিল, কিন্তু এখন তো একটা সংসার আছে, মিষ্টি একটা বউ আছে। মেয়েটার কি শখ আহ্লাদ নেই? বিয়ের পরের দিন সকালেই কিভাবে মেয়েটাকে এইভাবে একা ফেলে কাজে চলে যায়? ভাবতে ভাবতেই শ্বশুরাব্বা কাছে গেল সে। এখন সে তার এই অসামাজিক ছেলের রাগ স্বামীর উপর ঝাড়বে। এদিকে আমিও ঢাকায় চাকরি ছেড়ে এইখানেই পাশে একটা স্কুলে চাকরি নিয়েছি। আমার শ্বশুর বাবাই নিয়ে দিয়েছে। অন্তত আমার মনটা ব্যস্ত থাকবে। না হলে ওনার গুণধর পুত্র যে কাজ করেছে। 2 মাস পর গভীর রাত, আমার ঘুমের মাঝে হুট করে মনে হলো কেউ যেন আমার পুরো মুখ জুড়ে চুমু দিচ্ছে। হুট করে গলায় যখন জোরে কামড় দিল, আমার ঘুম এবার পুরোপুরি ছুটে গেল। চোখ মেলিয়ে দেখি একটা পুরুষ অবয়ব তাকে জড়িয়ে ধরে রেখেছে। প্রথমে ভয়ে চিৎকার দিতে গেলে ওই পুরুষালী অবয়বটি আলতো করে আমার ঠোঁট চেপে ধরে। তারপর নিজের ঠোঁট দিয়ে আমার চোখে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলে, নয়ন যান, আমি এসেছি, একটু মনটাকে শান্ত করতে দাও প্লিজ। শীতল অনুভূতি ছেয়ে গেল আমার পুরো শরীর জুড়ে। এই অনুভূতি আগে কখনো হয়নি আমার। এরকম ভালোবেসে কেউ শান্তির আহ্বানও করেনি। আহসানের প্রতি করা অসম্মান, অবহেলা, উদাসীনতা হুট করে আমার চোখের সামনে ভেসে উঠল। চোখ ভারী হয়ে এলো আমার। আমার যেন কি হলো আমি জানি না। আকস্মিক 2 হাত বাড়িয়ে জড়িয়ে দিল আমার নিভ্রাণকে। হ্যাঁ, আমি চাই নিভ্রাণকে। এই 3 মাসে আমি কম পুড়িনি। আর আজ নিভ্রাণের এই আদর মাখা আবদার ফিরিয়ে দিতে আমি অক্ষম। আমি চাই আবার ভালোবাসতে, আবার নতুন করে বাঁচতে। আমার সম্মতিতে খুশি হলো নিভ্রাণ। আবারও মাতাল কণ্ঠে বলল, অসম্ভব ভালোবাসি আমার নয়ন সোনা জানকে। বিপরীতে এবার আমিও বলে উঠলাম, মেজর সাহেব, আমি বাঁচতে চাই আবার। আমাকে নিজের বুকে আগলে রাখুন না প্লিজ। ও আগলে নিল সহধর্মিণীকে, নিজের সাথে মিশিয়ে নিল, ভুলিয়ে দিল অতীতের সব তিক্ত বিষাক্ত ছোঁয়া। উপমার এখন 8 মাস চলছে। আজ সকাল থেকেই ওর মনটা কেমন যেন করছে, বেশ অস্থির লাগছে। ইদানিং বাচ্চাটাকে নিয়ে সে বড্ড ভয়ে থাকে। তার পাপের শাস্তি যেন তার বাচ্চাটা না পায়। আনমনেই কেঁদে ফেলে উপমা। সেদিনের ঘটনার পর আরো 2 মাস গেছে।
নিভ্রান এবার লম্বা ছুটি নিয়েছে। সকাল সকাল শান্তির ঘুম ঘুমাচ্ছে। এদিকে আমার সকাল থেকে শরীর খারাপ, 3-4 বার বমিও হয়ে গেছে অলরেডি। খাবারের টেবিলে সবাই বসেছে। রূপন্তীর 4 মাস প্রেগনেন্সির, তাই সে এখানে তার বাবার বাসায় থাকছে। এদিকে খেতে খেতে টেবিলে বমি করে দিলাম আমি। এরপর সেন্সলেস হয়ে গেলাম। নিভ্রানের তো যান যায় যায় অবস্থা। তাড়াহুড়ো করে সবাই আমাকে নিয়ে হসপিটালে রওনা দিল। কিছুক্ষণ পর আমার চেক আপ শেষে ডক্টর হাসতে হাসতে বলে, মিষ্টি ছাড়া তো সুসংবাদ দেব না মেজর। চতুর্বুদ্ধির নিভ্রান ডক্টরের ইঙ্গিত সহজেই ধরে ফেললো। শরীর কাঁপছে ওর। সত্যি কি আমার অংশ আসতে চলেছে? ডক্টর নিভ্রানের আকুতি আঁচ করতে পারলো। কাঁধে হাত দিয়ে সাহস দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিভ্রান ধীর পায়ে আমার বেডের কাছে গিয়ে বসলো। আমার হাত দুটো হাতে নিয়ে চুমু দিতে লাগলো। আজ সে যে অনেক খুশি, জীবনের শ্রেষ্ঠ সুখ পেতে চলেছে সে। এদিকে আমি এখনো ঘুমে। আমি হয়তো জানিও না আমার শক্ত মনের এই অসামাজিক মেজর মশাই আজ কাঁদছে। কি সুন্দর! রাত প্রায় 12টা বাজতে চলেছে, কিন্তু আমার আর নিভ্রান কারোর চোখেই যেন আর আজ ঘুম ধরা দিচ্ছে না। অতি আনন্দে যে ঘুমও উড়ে যায় আজ হাড়ে হাড়ে বুঝছি আমরা। নিভ্রানের বুকে মাথা রেখে শুয়ে আছি আমি। নিভ্রান আলতো করে আমার মাথায় হাত নেড়ে দিচ্ছে। দুজনেই চুপ করে আছি, কিন্তু মনে মনে যে সুখের সাগরে ভাসছি। আজ সারাটা দিন বাসায় এক প্রকার উৎসব চলেছে। ওদিকে আমার বাবার বাসায়ও এক প্রকার উৎসব চলেছে। কাল সকাল সকালই আমার পুরো পরিবার এই বাড়িতে আসবে। সব কথা মনে করে শান্তির নিঃশ্বাস ছাড়লাম আমি। নয়ন যান, নিভ্রান আজকে তার জীবনের কিছু অতীত সম্পর্কে বলবে। তার মনে হয় সুনয়নার এসব জানা দরকার। বুক কেঁপে উঠলো আমার। আবার কি আমার জীবনে কষ্টের ঢেউ উপচে পড়বে? আহত দৃষ্টিতে তাকালাম আমি। আমার এই আহত দৃষ্টির মানে বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না নিভ্রানের। তড়িঘড়ি করে জড়িয়ে নিল নিজের প্রাণপ্রিয়াকে তার প্রশস্ত বুকে। না যান, ভয় পেও না, আমি তোমারই আছি, তোমারই থাকবো। শান্ত হলাম আমি। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম নিভ্রানের পানে। অতীত 11 বছর আগে সেবার আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার ট্রিপের প্ল্যান করেছিলাম। যাওয়ার সময় সবার সিট একসাথে পড়লেও আমার সিটটা একটু পেছনে পড়ে, আর সামনের যাত্রীরা কেউই নিজেদের সিট ছাড়তে রাজি ছিল না। অজ্ঞতা বিরক্ত নিয়ে পেছনেই বসলাম। বাস ছাড়া ঠিক আগ মুহূর্তে মুখ স্কার্ফ পেঁচিয়ে একটা অল্প বয়সী মেয়ে তাড়াহুড়ো করে আমার পাশে বসলো। তারপর বাচ্চাদের মতো করে আমার কাছে জানালার পাশের সিটটা আবদার করে বসলো। তার কথাবার্তা আচরণ পুরো বাচ্চাদের মতো। মেয়েটির নাম ছিল অনামিকা। সেদিন সারা রাত সে আমার সাথে গল্প করেছে, এমনকি তার কোন কার্টুন পছন্দ এসব পর্যন্ত বলেছে। আমি সেদিন মুগ্ধ হয়েছিলাম তার বাচ্চা মতে। এরপর যা হওয়ার তাই, ফোন নাম্বার আদান প্রদান, তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। 4 বছরের পথ চলা ছিল আমাদের। ভয়ঙ্কর ভালোবাসতাম তাকে, ভয়ঙ্কর। আমার বন্ধু সামির আর রূপন্তী একজন আরেকজনকে ভালোবাসতো। রূপন্তী যখন অনার্স ফার্স্ট ইয়ারে, তখন সামিরদের বিজনেসের একটা প্রজেক্টের জন্য 2 বছরের জন্য সামিরকে ইতালি যেতে হবে। তাই সামিরের ঠিক করছিল রূপন্তীকে বিয়ে করে রেখে যাবে। 2 পরিবারের সম্মতিতে বিয়ের ডেট ঠিক হলো তাদের। এদিকে সুযোগে আমি অনামিকার সাথে আমার বিয়ের কথাও তুলি। ঠিক হয় যে একই দিনে আমার অনামিকার আর সামির রূপন্তীর বিয়ে হবে। এদিকে আমাদের অফিসে ভেজাল চলছিল। কে বা কারা জানি অফিসের গোপন তথ্য পাচার করছিল। গোপন তথ্যে আমরা জেনেছিলাম দেশে বড় কোনো হামলা করার প্রস্তুতি হচ্ছিল। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসলো। সেদিন সবাই আমরা অনেক হ্যাপি ছিলাম। ছোটোখাটোভাবে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের আসরে বসার 30 মিনিট আগে আমার সহকর্মী মাঝহারের ফোন এলো। সে ভীত কণ্ঠে আমাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চেক করতে বলল। আমি চেক করে দেখি একটা ফাইল দিয়েছে যার উপরে লেখা যে এরা টেররিস্টদের স্পাই। 10 জনের নামের লিস্ট দেয়া এবং এদের ছবি। এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু যখন সিরিয়ালে 10 নম্বর স্পাইয়ের ছবি দেখলাম
আমার পায়ের মাটি সরে গেল, হাত কাঁপছে, আমার শরীর কাঁপছে। এটা কি সত্যি? এদিকে ক্যাপ্টেন মাঝার ফোনে অনবরত আমাকে সেফ থাকতে বলছিল। সে নাকি অলরেডি ফোর্স নিয়ে রওনা হয়েছে। এসবের মাঝে আমার হুট করে মাথায় এলো আমার পরিবারের কথা। তাদেরকে নিরাপদে আগে এখান থেকে সরাতে হবে। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখে অনামিকা আর তার সঙ্গীরা জিম্মি করে রেখেছে আমার পরিবারকে। সেদিন আমাকে দেখে অনামিকা ভয়ঙ্করভাবে হাসছিল, তাচ্ছিল্যের হাসি ছিল সেটা। আর এত নোংরা ভাষা ব্যবহার করছিল, আমি ওকে চিনতেই পারছিলাম না সেদিন। তার ওই ভয়ঙ্কর রূপ আমার পুরো ভেতরটা ভেঙে চুরে শেষ করে দিচ্ছিল। এরপর ঘটে আরেক বীভৎস ঘটনা। রূপন্তীকে আঘাত করতে গেলে সামির সামনে চলে আসে, ফলে রূপন্তীর সামনেই সামির মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে। সেদিন আমি নিজ হাতে অনামিকার উপর গুলি চালিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত ওর মৃত্যু নিশ্চিত হয়। সেদিন সামির জানে বেঁচে গেলেও কোমায় চলে যায়। আঙ্কেল আন্টি ওর উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যায়, আর আমার বোনটা অপেক্ষার প্রহর গুনতে শুরু করে। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় বোনটা আমার। অবাক লাগছে, এত কষ্ট মনে পুষে সবসময় হাসি খুশি থাকতো কি করে? আমার বোন রূপন্তী এমনই, কখনো নিজের কষ্ট সে প্রকাশ করে না। এরপর দীর্ঘ 7 বছর পর জ্ঞান ফিরে সামিরের। অবশেষে মিল হয় সামির রূপন্তীর, আর আমি তারপর থেকে রোবট মানবে পরিণত হই। ভেবেছিলাম আর নিজের জীবনে আর কাউকে জড়াবো না, কিন্তু নয়নজান, তুমি এসে আমার সব কিছু এলোমেলো করে দিলে। এরপর আলতো করে আমার কপালে চুমু এঁকে দিল নিভ্রান। আমি এখনো আশ্চর্য হয়ে চেয়ে আছি। এই মানুষগুলোর জীবনে এত কষ্ট ছিল, এত ভয়ঙ্কর অতীত। সেই হিসেবে তো আমার অতীত কিছুই না। আমি এবার শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি মেজর সাহেব। হসপিটালে 302 নং কেবিনের সামনে বসে আছে আহসান, আর ভেতরে তার স্ত্রী উপমা, যে একদিন আগেই সে তার গর্ভের সন্তানকে হারিয়েছে। আর আহসান হারিয়েছে তার বেঁচে থাকার শেষ আশাটাকে। এই তো আর 2 দিন পরেই ডেট ছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, আহসানের খুব কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কোনো মাথা রাখার কাঁধ খুঁজে পাচ্ছে না। মা বোনকে আজ খুব স্বার্থপর মনে হচ্ছে ওর, ঘেন্না হচ্ছে তাদের প্রতি, তার বাচ্চার খুনি তারা। এদিকে উপমা চেতনাহীনভাবে চেয়ে আছে শুভ্র ছাদের পানে। অবশেষে তার করা পাপের শাস্তি তার বাচ্চাটা পেল। অতীতটা বলা যাক। উপমা দুপুরের খাবার খাওয়ার পর রুমে শুয়েছিল উপমা। হুট করে রুমে ঢুকে উপমার উপর ঝাঁপিয়ে পড়ে রিনু, আঘাত করে উপমার পেটে বারবার। হাসতে হাসতে বলে, ভাবি কি ভেবেছিলে আমাদের জীবনটা এভাবে নষ্ট করে নিজের স্বামী সংসার নিয়ে সুখে সংসার করবে? পারবে না ভাবি, পারবে না। এরপর এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে যায়। কোথায় গিয়েছে কেউ জানে না। এদিকে উপমার শাশুড়ি তখন বাসায় ছিল না, পাশে বাড়ি গিয়েছিল, আর মিনুও ঘুমেছিল। যদিও সে চিৎকার শুনেছিল, কিন্তু পাত্তা দেয়নি বা দিতে চায়নি, কে জানে। উপমা কোনো মতে ফোনটা হাতে নিয়ে আহসানকে ফোন দিয়ে আহসান তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় 1000 বার মা বোনদের ফোন দিয়েও ও রিসিভ করেনি। আহসানের মা অবশ্য ভুল করে ফোন বাসায় রেখে গিয়েছিল। পরে আহসান এসে দেখে পুরো ফ্লোর রক্তে ভেসে আছে, আর উপমা সেন্সলেস হয়ে পড়ে আছে। তখনই বাসায় আসে আহসানের মাও। পরে উপমাকে হসপিটালে নিয়ে গেলেও তার বাচ্চাকে বাঁচানো যায়নি। 6 মাস পর আজ আহসান আর উপমার ডিভোর্সের লাস্ট হিয়ারিং, মিউচুয়াল ডিভোর্স। অবশ্য উপমাই চেয়েছে, সে জীবনে এখন একটু শান্তি চায়, নতুন করে জীবনটাকে আরেকবার সুযোগ দিতে চায়। আহসানের সাথে সে সুখে থাকবে না, সে বুঝতে পেরেছে। হসপিটাল থেকে ফেরার পর আহসান অনেক বেশি যত্নশীল হয়েছিল। উপমাকে নিয়ে নতুন বাসায় উঠেছিল, মা বোনের সাথে সব সম্পর্ক শেষ করেছিল। কিন্তু উপমা কেন জানি কিছু ভালো লাগছিল না, শান্তি পাচ্ছিল না। আহসানের চোখে সে কখনো ভালোবাসা দেখতে পেত না। আহসানের চোখে তার প্রতি সম্মান ছিল, স্নেহ ছিল, যত্ন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সিম্প্যাথি ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। তাই 2 মাস পর উপমা নিজেই বলে সেই সম্পর্কটা আর চাচ্ছে না, নতুন করে বাঁচতে চায় সে। আজ 2 মাস হলো নতুন চাকরিতে জয়েন করেছে সে, ভালো আছে, বেশ ভালো আছে। অন্যদিকে আহসানকে যখন উপমা ডিভোর্সের কথা বলে, উপমা ভেবে দেখে যে উপমা
যেই ভালোবাসা বা পরিবার ডিজার্ভ করে আহসান কখনো তাকে তা দিতে পারবে না। তাই উপমার কথার মান রেখে সেও ডিভোর্সের জন্য রাজি হয়ে যায়। সে চায় মেয়েটা এবার সুখ পাক, একজন মানুষ পাক যে তাকে প্রকৃত ভালোবাসবে। মিষ্টি হেসে উপমাকে বিদায় জানায় আহসান। ফিরে যায় নিজের ভাড়া নেওয়া 2 কামরায় ওই ছোট্ট ফ্ল্যাটে। মায়ের কাছে আর ফিরবে না সে। মাসের খরচটা প্রতি মাসে ঠিকই পাঠিয়ে দেয় বন্ধুর হাতে, তবুও বাসায় আর পা রাখবে না সে। জীবনের এই একাকিত্বটাই সুন্দর। আর রিনুর কোনো খোঁজ নেই। বেঁচে থাকলে পাপের শাস্তি ঠিকই পাবে একদিন। মিনু মায়ের সাথেই ও বাড়িতে পড়ে আছে। ওর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন সে আবার পড়াশোনা শুরু করেছে। প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, উপমার কাছেও চেয়েছে। শেষে আমার বাবার বাসায় যেও মাফ চেয়ে এসেছে। কিন্তু আমার সাথে কেউ ওকে যোগাযোগ করতে দেয়নি। তারা চায় না আমার বর্তমানে অতীতের কোনো ছায়া পড়ুক। কিছুদিন আগেই আমার পুরো পরিবার ঢাকায় শিফট করেছে। 10 বছর পর আমার ফুপির ছেলে ফাহিমের বিয়ে উপলক্ষে প্রায় 10 বছর পর আমি নিজের জন্মস্থান যশোরে পা রাখলাম। 10টা বছর। ডিসেম্বরের সকাল, চারপাশে কুয়াশায় ঢাকা। এরই মধ্যে আমার কাজিনরা মিলে প্ল্যান করলো সবাই টঙে বসে গরম চা খাবে। সাথে সাথে বের হয়ে গেল বান্দরের দল। কেউ বলবে না যে এদের বয়স যে বেড়েছে। দোকানে বসে চা দিয়ে পাউরুটি খাচ্ছিল এক্স হাজবেন্ড আহসান। বছরখানেক আগে ওর মা মারা গেছে। মিনুরও আবার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ সুখী সে। মিনুর অনুরোধে আহসান এ বাসায় ফিরে এসেছে। একাই থাকে। সকালে অফিস যাওয়ার আগে এই দোকানে সে নিয়মিত নাস্তা করে। দোকানে ঢুকতে যেয়ে থমকে দাঁড়াই আমি। আজ পুরো 13 বছর পর মানুষটাকে দেখছি আমি। 13টা বছর। আচমকা সামনে দাঁড়িয়ে থাকা নারীটির দিকে চোখ পড়ায় সাথে সাথে হাত থেমে যায় আহসানের। পাউরুটির টুকরোটা হাত থেকে পড়ে যায়। আজ এতগুলো বছর পর তার শখের নারী তার সামনে দাঁড়িয়ে। এটি কি সত্যি নাকি স্বপ্ন সে ভাবছে। আমি তড়িঘড়ি দোকান থেকে বের হতে গেলাম। আহসান পেছন থেকে ডেকে ওঠে, নয়ন। আমি শুনেও যেন না শোনার ভান করে চলে যাই। আহসান পিছু আসতে গিয়েও থেমে যায়। তার খুব করে বলতে মন চাচ্ছে, নয়ন, তোমাকে ভালোবাসি, খুব করে ভালোবাসি। কিন্তু বলতে পারলো না সে। কিভাবে বলবে সে? কিভাবে বলবো? আমার শখের নারী যে এখন অন্য কারো। আমি রুমে এসে দরজা লাগিয়ে দেই। চোখ যায় বিছানায়। মেজর সাহেব আর 2টো ছানা আরামে লেপের তলে ঘুমাচ্ছে। আস্তে করে বারান্দায় যেয়ে দাঁড়ায়। চোখ ভরে আসে আমার। হ্যাঁ, আজ ও আহসানের প্রতি আমার বুকের গভীরে কোথাও ভালোবাসা থেকে গেছে। অস্বীকার করব না আমি, কিন্তু আমার মেজর সাহেবে এর থেকে 1000 গুণ বেশি ভালোবাসে। আমার অন্ধকার জগতের আলোর উৎস সে। মেজর সাহেব আমার অস্তিত্ব, আমার শেষ ভালোবাসা। হঠাৎ করে একজোড়া বলিষ্ঠ হাত আমার কোমর চেপে ধরে। তারপর নিজের দিকে টেনে নিয়ে আলতো করে কাঁধে চুমু দিয়ে বলে, নয়নজান, অতীত দেখে এভাবে ভয় পেলে চলবে? আমার মুখে হাসি ফুটে ওঠে। এই মানুষটা এত ভালোবাসে কেন আমাকে? এত বোঝে কিভাবে আমাকে? আমি পেছনে ঘুরে জড়িয়ে ধরি আমার মেজর সাহেবকে। তখনই আমার 2টো ছানা এসে দৌড়ে বাবা মা বলে পেঁচিয়ে ধরে। উনি বাচ্চাদের কোলে নিয়ে বারান্দায় রাখা সোফায় বসে। এরপর আমাকেও টেনে বসায়। কানে কানে বলে, অসম্ভব ভালোবাসি বউজান। আমি নিভ্রাণের কাঁধে মাথা রেখে বলি, আমিও ভালোবাসি আমার বাচ্চাদের বাবা।